সুপ্রিয় দর্শক, স্বাগতম বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই শরীফ ভাইকে দিয়ে। শরীফ ভাই, কিছুক্ষণ আগে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একজন নিখোঁজ আছেন এবং অভিযুক্ত 25 জনের মধ্যে চাকরিতে আছেন 15 জন, অবসরে গেছেন 9 জন, এর পেয়ারে আছে একজন। তো এই যে এই বিচার প্রক্রিয়া বা সেনাবাহিনীর এই সংবাদ সম্মেলন নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে আলোচককে শুভেচ্ছা। প্রথম জায়গাটা, গত অনেক দিন ধরে বেশ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছিল, যে অভিযোগগুলো গত 1.5 দশকের যে শাসন, সেই শাসনকে পোক্ত করার ক্ষেত্রে তারা কতগুলো ভূমিকা রেখেছেন এবং যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ, তার যদি চূড়ান্ত সাজা হয়। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিলেন না। তারা কেউ র্যাবে প্রেষণে গিয়ে দায়িত্ব পালন করেছেন, সেখানে অভিযুক্ত হয়েছেন, আবার সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা সেখানেও দায়িত্ব পালন করেছেন। পৃথিবীর কোনো জায়গায় কেউই আইনের ঊর্ধ্বে না। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হন বা সরকারের সর্বোচ্চ ব্যক্তি হন। অবশ্যই যদি অপরাধ করে থাকেন তাহলে অপরাধ অনুযায়ী তার শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের দেশে অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তার রাজনৈতিক রং, তার রাজনৈতিক সম্পৃক্ততা, তার প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত সেই ধারাটা অব্যাহত আছে। আমাদের এখানে বিচারের ক্ষেত্রে যে পলিসিটা অ্যাপ্লাই করা হয়েছে, এটি হলো যে শাসকের আইন না, আইনের শাসন যেটা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে যে শাসকের আইনে বিচারটা হয়েছে। এই সময়কালেও আপনি আইনের অবমাননার অসংখ্য উদাহরণ আছে, কিন্তু বিচার করার ক্ষেত্রে, শাস্তি দেওয়ার ক্ষেত্রে ম্যান টু ম্যান অ্যাপ্লিকেশনের জায়গায় ভিন্নতা আছে। আপনি যখন আইনটা অ্যাপ্লাই করবেন সেখানে আমরা কতগুলো ব্যত্যয় দেখতে পাই। সেনাবাহিনী আমাদের দেশের একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের অবদান আমরা জানি, কিন্তু একই সঙ্গে এই বাহিনীটিকে ব্যবহার করে ক্ষমতা যেমনি এনজয় করার একটা প্রবণতাও ছিল, আবার একটি অংশ বিভিন্ন সময় এই বাহিনীগুলোকে দুর্বল করে ফেলার ক্ষেত্রে, দুর্বল করে দেওয়ার জন্য, তাদের ইমেজকে বিতর্কের মুখে, প্রশ্নের মুখে ফেলার জন্য একটা প্রবণতা বিভিন্ন সময় লক্ষ্য করা গেছে। আইন অনুযায়ী যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে, কিন্তু সেটিকে ধরে রাজপথ উত্তপ্ত করার একটা প্রবণতাও আছে। আমরা মনে করি যে আপনি যদি দেখেন যে সরকার গুম, খুন, ক্রসফায়ার ইত্যাদি ইত্যাদি নীতিগতভাবে যদি এগুলোর বিপক্ষে থাকে, তাহলে রাস্তার থেকে আন্দোলন করা, দাবি তোলার কোনো প্রয়োজন হয় না। যখন রাস্তার থেকে এই দাবিগুলো তুলতে হয় এবং সরকারকে যদি বাধ্য করতে হয় আইনের মুখোমুখি করা, তাহলে ধরে নিতে হবে যে এই অপরাধীদেরকে, অভিযুক্তদেরকে অথবা যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে, এই অভিযোগগুলো সরকার আমলে নিচ্ছে না। কখনো কখনো চাপের কারণে শেষ পর্যায়ে গিয়ে সরকার কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করছে। সামনে নির্বাচনের আগে আমাদের একটা গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ফোর্সগুলোর প্রতি আপনার নির্ভর করতে হবে, এই জায়গাগুলোতে কোনো ধরনের উত্তেজনা যাতে তৈরি না হয়, তাদের স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এই প্রচেষ্টাটা আপনাকে যেমনিভাবে রাখতে হবে। একই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে বিচার কাজটা কিন্তু দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময় লাগে। তবে এই যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এই উদ্যোগগুলো যদি আরও আগে নেওয়া হতো, তাহলে আমার ধারণা যে আজকে যে ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে নির্বাচনের নিশ্চয়তা অনিশ্চয়তার একটা বিষয় এর সাথে জড়িয়ে যাচ্ছে, সেই দিক থেকে নির্বাচনকে যাতে প্রলম্বিত করার কোনো ধরনের সুযোগ তৈরি না হয়, অবশ্যই সরকারকে সেই বিষয়টা বিবেচনা রাখা উচিত। আইএসপিআর সংবাদ সম্মেলন করে অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়েছে। আমি মনে করি যে এটি ইতিবাচক, যে
কোনো একটি জায়গায় কোনো একটা বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে এবং তার যদি যথাযথ উত্তরটা আপনি না পান, তাহলে নানা ধরনের বিতর্ক ছড়িয়ে পড়ার সুযোগটা থাকে। তারা তাদের অবস্থানটা পরিষ্কার করেছে, বক্তব্য দিয়েছে, মিডিয়াকে ফেস করেছে, এটাকে আমি ইতিবাচকভাবে মনে করি। অবশ্যই পজিটিভ। ফারুক ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে গুমের মতো অপরাধের বিচার সামরিক আইনের সুযোগ নেই, ট্রাইব্যুনালের আইনটি সংবিধানে সুরক্ষিত, এটা চিফ প্রসিকিউটর একটি গণমাধ্যমকে বলেছেন, এবং সেনাবাহিনীও বলছে যে তারা এখনও ওয়ারেন্ট পায়নি এবং সেনাবাহিনী সংবিধান স্বীকৃত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বিচার তো সামরিক আইনেও হতে পারতো, সেটা কেন আপনার সিভিল কোড বা মানবতা বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশন এবং যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পূর্বে আমাদের শরীফ ভাই খুব চমৎকারভাবেই তুলে ধরেছেন পুরো বিষয়টিকে, তিনি যথার্থই বলেছেন। আসলে দেখেন, 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের পরে যাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসালাম বা চেয়ারে বসালাম, এদের কাছ থেকে জনগণের যে প্রত্যাশা, জনগণের যে ডিমান্ড, সেই ডিমান্ড কতটুকু দায়িত্ববোধের জায়গা থেকে সরকার পালন করতে পেরেছে বা করছে, এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। যেমন ধরেন, এই যে অপরাধী যারা দাগি অপরাধী, যারা বিগত 15 বছর আওয়ামী লীগে ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে সবচাইতে বড় ভূমিকা রেখেছে, এই ব্যক্তি, এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সরকার কিন্তু অবগত। সরকার যে জানে না বিষয়টা এমন নয়, সরকার A to Z জানে, এভরিথিং। তাহলে সরকার জানা সত্ত্বেও এবং এরকম একটা ভঙ্গুর পরিস্থিতিতে তারা দায়িত্ব নিচ্ছেন, সুতরাং তারা জানতেন যে বাংলাদেশের এই অবস্থা, আমাদের কি করণীয়, আমাদের কাছে জনগণের কি ডিমান্ড, কি প্রত্যাশা, দে নোজ এভরিথিং, সব কিছু তারা জানে। বাট তারা ক্ষমতার চেয়ারে বসে এই যে জনগণের যে প্রত্যাশা, ডিমান্ডটাকে যে ফিল করা, দায়িত্ববোধের জায়গা থেকে যে ফিল করা, এই ফিলটা সরকার করে নাই। কেন করে নাই সেই কারণটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, একবারই পরিষ্কার। যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসছেন, যাদেরকে আজকে আমরা দায়িত্ব দিয়েছি বা যাই হোক যে কোনো কায়দায় তারা আসলে চেয়ারে আসছেন, এরা আসলে বিগত 15 বছর এই যে জনগণের লড়াই সংগ্রাম, জনগণের যে আত্মত্যাগ, এই ত্যাগের সাথে এদের বিন্দু পরিমাণ কোনো কানেকশন ছিল না, যোগাযোগ ছিল না, কোনো অবদান ছিল না। এরা একটা হাওয়ার উপরে আজকে ধরেন যে বড় বড় চেয়ারে বসছেন, দায়িত্ব পেয়েছেন। তো সেই জায়গা থেকে ওই যে জনগণের ডিমান্ডের প্রতি, প্রত্যাশার প্রতি যে দায়বদ্ধতার যে একটা জায়গা, ফিলের যে একটা জায়গা, এই জায়গাটা খুব একটা তারা ফিল করেন না। এখন আসেন, এই যে সেনাবাহিনীর 15 জনকে আজকে সেনা সদরের হেফাজতে নেওয়া হয়েছে, ইটস অবভিয়াসলি পজিটিভ, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তবে এই কাজটা সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই করা দরকার ছিল। এই 1 বছরে তারা এই কাজটা কেন করেন নাই? সামনে নির্বাচন, এখন এই যে আমাদের শরীফ ভাই এই প্রশ্নটা সামনে নিয়ে আসছেন, যেটা কি নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচনকে কোনোভাবে একটা ধরেন যে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার পায়তারা কিনা, দ্যাট ইজ ভ্যালিড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কেন তৈরি হলো? এই যে তারা দায়িত্ব গ্রহণের পরে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যে ধরনের অ্যাক্ট করা দরকার ছিল সরকারের, সরকার সেটা করতে পারে নাই, ফেইলার, তারা ব্যর্থ হয়েছে। তারা এমন একটা মোমেন্টে, এমন একটা পরিস্থিতিতে এই কাজটি করেছে যখন জাতীয় নির্বাচন সামনে ঘনিয়ে আসছে, এরকম একটা মোমেন্টে। ট্রাইব্যুনাল তো স্বাধীন। এবার আসেন, ট্রাইব্যুনাল অফকোর্স স্বাধীন। এখন আমরা যতটুকু জানি, মিলিটারি অ্যাক্টে গুম বা এই রিলেটেড যে আপনার অপরাধগুলো, এই অপরাধগুলোর বিচারের বিধান নেই। আজকে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনিও স্পষ্ট করে বলেছেন যে এটা মিলিটারি অ্যাক্টে তারা এই বিচার করতে পারেন না। তবে এখন পর্যন্ত যেহেতু 25 জনের বিরুদ্ধে তারা ওয়ারেন্ট জারি করেছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে সেনা সদর বা সেনাবাহিনী কিন্তু তাদের দায়িত্বের জায়গা থেকে তারা তাদেরকে সেনা হেফাজতে নিয়েছেন। এখন পরবর্তী স্টেপ তারা কিনেন, সেটা দেখে আমরা আসলে পরবর্তীতে এই বিষয়ে আমরা মতামত দিতে পারবো বা কথা বলতে পারবো। এখন পর্যন্ত সেনাবাহিনীর এই স্টেপকে, এই যে অ্যাকশন বা যেটাই বলেন, তাদের এই কার্যক্রমকে আমরা ইতিবাচকভাবেই দেখছি এবং সেই জায়গা থেকে আমরা আশা করব বিগত 15 বছর আওয়ামী লীগকে ফ্যাসিস্ট এবং খুনি একটা দলে পরিণত হওয়ার পিছনে যে সকল সেনা অফিসার থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো কাজ করেছেন, সহযোগিতার ভূমিকায় ছিলেন, তাদের বিরুদ্ধে যাতে যথাযথ অ্যাকশন নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের ধরেন যে আপনার ওই পূর্বের যে আওয়ামী লীগের দায় মুক্তি দেওয়ার যে একটা প্রবণতা, দায় মুক্তি দেওয়ার যে একটা ধরেন যে আপনার পাইতারা অ্যাক্টিভিটি, এরকম কোনো কর্মকাণ্ড যাতে এই সরকার এবং এই সরকারের দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে না আসে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এখন আসেন, এই ঘটনাগুলো নিয়ে আসলে সেনাবাহিনীকে নিয়ে অনেকেই অনেক কথা বলেন, সেনাবাহিনীকে অনেকে গালি দেন, সেনাবাহিনীকে দায়ী করে নানা রকম ইতিবাচক নেতিবাচক মন্তব্য করেন। আমি এখানে একবার ক্লিয়ার করে বলি, সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত একটি বাহিনী
এবং আমাদের অহংকার, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার দায়িত্ব এই বাহিনীটির। সংকটে। সুতরাং সেনাবাহিনী কখনোই কোনো অপরাধ করতে পারেন না। সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক একটি প্রতিষ্ঠান, এটা আমি বোল্ডলি বলছি। তবে সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য, যাদের এরকম অনৈতিক বেআইনি কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীকে কলঙ্কের দাগ বহন করতে হচ্ছে, সেই সকল অফিসারদের পক্ষে আমরা কখনো সাফাই গাইতে পারি না। তাদের বিচার অবশ্যই হতে হবে, অফকোর্স হতে হবে। এই যে 25 জন বলেছে, তারা তো প্রেশনে ছিলেন বিভিন্ন সংস্থায়, যেভাবে হোক, সামনে ছিলেন। এটাই তো বলছি আমি, তাদের কারণে তো সেনাবাহিনীকে গালি খাওয়া হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, ঠিক না? তো সেই জায়গা থেকে তাদের অপরাধের যে ভার, যে বোঝা, এটা সেনাবাহিনী কেন বহন করবে? আমি এই জন্যই বলছি, কারণ অতীত ইতিহাস বলি যে বিগত সময়ে এরকম অনেকের অপরাধ, অনেকের এরকম অনৈতিক বেআইনি কর্মকাণ্ডের মানে দায়ভার বুঝে না বুঝে কিংবা যে কোনো কারণে সরকারের চাপে হোক তাপে হোক, বাহিনীগুলো কিন্তু অনেক সময় এটা বহন করেছে। এই বহন করার কারণেই তাদেরকে নানা রকম নানাভাবে তার খেসারত দিতে হয়েছে। আমরা চাই আগামীতে এই বাহিনীগুলো যাতে এই কুলাঙ্গারদের কোনো ধরনের পাপের বোঝা বহন না করে। আমরা আমাদের যে গর্বের জায়গা, যে অহংকারের জায়গা, আমাদের ডিফেন্স নিয়ে আমরা গর্ব করি, আমাদের সেনাবাহিনী নিয়ে গর্ব করি, নৌবাহিনী নিয়ে গর্ব করি, বিমান বাহিনী নিয়ে গর্ব করি, এই গর্বের জায়গাটা তারা যাতে অক্ষুণ্ণ রাখে, ধরে রাখে, এটা আমরা সব সময় চাই, প্রত্যাশা করি তাদের কাছ থেকে। আমরা তাদের পরবর্তী স্টেপ দেখার অপেক্ষায় থাকলাম, পরবর্তী স্টেপ তারা কি নেই। শরীফ, আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে সেফ এক্সিট নিয়ে বেশ আলোচনা হচ্ছে উপদেষ্টাদের, সেটার সূত্রপাত হয়েছে এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্য ধরে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারের 1 বছরের মধ্যেই সেফ এক্সিটের কথা কেন আলোচনায়? ধন্যবাদ। এটা গত কয়েকদিনের বেশ আলোচিত একটা বিষয়, এবং প্রশ্নটা যিনি তুলেছেন, প্রস্তাবটি যিনি তুলেছেন, শঙ্কার কথা যিনি বলেছেন, তিনি নিজেও অনেকদিন সরকারের সাথে ছিলেন। ফলে তার সহকর্মীরা একসময়ের তারা কি ধরনের আচার আচরণ করছেন, যে আচরণগুলোর কারণে এই বিষয়টি সামনে আনতে হলো, তিনি নিশ্চয়ই ভালো জানেন। এই কথাটা সাধারণ একজন পলিটিশিয়ানের মুখ থেকে যদি আসতো, তাহলে তার গুরুত্ব যতটুকু হতো, যেহেতু নাহিদ ইসলাম অনেক দিন এদের সাথে একসাথে কাজ করেছেন, তিনি নিশ্চয়ই জানেন যে এদের দুর্বলতা কোথায়, এবং তারা এমন কতগুলো নিশ্চয়ই কাজের সাথে যুক্ত হয়েছেন যেগুলো আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভেতরে ভেতরে এই প্রশ্নটি ওঠাটা অনিবার্য হয়ে পড়েছে। প্রথমত, গণঅভ্যুত্থানের ভেতর থেকে আমাদের একটা প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশাটা পূরণ করার দায়িত্বটা আমরা অল্প কয়েকজন মানুষের হাতে তুলে দিয়েছিলাম, যাদের একটা বড় অংশের আসলে গত 1.5 দশকের যে ধরনের শাসন ছিল তার বিরুদ্ধে এই মানুষদের অনেককেই আমরা দেখিনি। আমি একেবারে সরাসরি নাম ধরে বলি, আমি নিজেকে একজন সচেতন মানুষ মনে করি এই কারণে যে সারাদিন সারা দেশে, দেশের বাইরে যে সমস্ত ঘটনা ঘটে, আমি মোটামুটি এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করি, এটিকে নিজের মতন করে কতগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি বা করতে পারি। সুতরাং আমি ওই সচেতনতার জায়গা থেকে খলিলুর রহমান নামে বাংলাদেশে এমন একজন মানুষ আছেন যিনি এসে সরকারের অনেক গুরুত্বপূর্ণ কতগুলো দায়িত্ব পালন করতে পারেন, এই ধরনের মানুষকে আমি গত 1.5 দশকের শাসনে আমি কখনো তাকে দেখিনি, নামও শুনি। তারপরে এই ধরনের আরও অনেকেই আছেন। আবার গত 1.5 দশকে এমন কেউকে আমি জানি যে আওয়ামী লীগের সাথে সংযোগ রেখেছেন, সম্পর্ক রেখেছেন, সুযোগ সুবিধা নিয়েছেন। এই ধরনের অনেক মানুষকে আমি দেখেছি যারা এই সরকারের দণ্ডমুণ্ডের কর্তা হয়েছেন, অর্থাৎ এর মধ্যে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন তারাও যেমন আছেন, আওয়ামী লীগের বেনিফিশিয়ারিও তেমন আছেন। আপনি নাম ধরে অনেকের কথা বলা যায়। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী যিনি দায়িত্ব পালন করছেন, ওনার মা বাংলাদেশের প্রথম নারী মন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবের যে ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটেও তিনি সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার মেয়ে আওয়ামী লীগকে উচ্ছেদ করার পর যে সরকারটা এসেছে, সেই সরকারের সমাজ কল্যাণ একই মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সরকারের অর্থনৈতিক সংস্কার কমিশনে যাকে দায়িত্ব দিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তার মা আওয়ামী লীগ থেকে 96 সালে নারী কোটায় এমপি হয়েছিলেন। এই ধরনের অনেক উদাহরণ দেওয়া যাবে। অর্থাৎ যারা এখানে আছেন, আমরা রাস্তাঘাটে, চায়ের দোকানে, তারপরে কোথাও মেলার মধ্যে আওয়ামী ফ্যাসিবাদ খুঁজি, কিন্তু এই পরিবারগুলোর অনেক প্রতিনিধিকে আমরা দেখছি
আমাদের সংস্কৃতি মন্ত্রী, আওয়ামী লীগের সময় তার এখন যে সমস্ত স্ট্যাটাসগুলো আসছে, তার যে সমস্ত ছবিগুলো আছে, তো এই গণঅভ্যুত্থান কেবলমাত্র স্বৈর শাসকের অবসানই ঘটায় না, এই গণঅভ্যুত্থান আবার কেউকে গোসল করার সুযোগ করে দেয়। যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি শেষ মুহূর্তে এসে, আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি প্রথম পুলিশের মার খাই কবে? 90 সালের অক্টোবর মাসে এরশাদের সময়। তারপরে খালেদা জিয়ার শাসন আমলে মার খাওয়ার অভিজ্ঞতা আছে, হাসিনার আমলে মার খাওয়ার অভিজ্ঞতা আছে, কিন্তু যারা মার খায়নি, কখনো মার খায়নি, শুধুমাত্র দুধ কলা খেয়েছেন, তারা এখন এসে দেখছি যে সরকারের সাথে আছে। তো সরকারের এই যে ভূমিকাগুলো, এই ভূমিকার কারণে আপনার খেয়াল আছে যে এই সরকারের কাছে আমাদের একটা প্রত্যাশা ছিল যারা উপদেষ্টা হয়েছেন তাদের আয় ব্যয় সম্পদের হিসাব দেওয়ার জন্য। সরকার অনেক কথা শোনেন, কিন্তু আমরা এই কথাটা কেন তারা শোনেন না, এই প্রশ্নটা কোনো একটা বোকার কাছেও জিজ্ঞেস করেন, নিশ্চয়ই তিনি একটা ব্যাখ্যা দিতে পারবেন। তার অর্থ হচ্ছে গত 1 বছরে এদের কেউ এমন কতগুলো অপরাধের সাথে জড়িয়ে গেছে যাতে তাদের আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছে, আত্মবলটা হারিয়ে ফেলেছে, যে তারা এমন কতগুলো অপরাধ করেছেন যেটা হয়তো নানা কারণে, মিডিয়া ভয়ের কারণে, ভীতির কারণে, মবের ভয়ের কারণে মানুষ সেগুলো বলছে না, কিন্তু তারা ভিতরে ঘটিয়ে ফেলেছেন। সুতরাং যখন সেই ধরনের বিরূপ পরিস্থিতি থাকবে, একটা দেশ তো সবসময়, শেখ হাসিনা কখনো কি ভেবেছিল যে তাদের অনুসারীরা, তাদের মন্ত্রীরা এইভাবে একটা দেশ থেকে পালিয়ে যাবেন? না, পরিস্থিতি তৈরি হয়, জনগণ পরিস্থিতি তৈরি করে, এবং জনগণ পরিস্থিতি তৈরি করে ওই যে মুখোমুখি তৈরি করেন। এই যে 15 জন সেনা কর্মকর্তার কথা আমরা বলছি, যারা সরকারের প্যারালাল সরকার তারা পরিচালিত করত, তারা মনে করত যে এই দেশটা কখনোই রেজিম চেঞ্জ হবেন না, তারা যেটা করছেন সেটি তারা অনন্তকাল করতে পারবেন, এই বিশ্বাসের জায়গা থেকেই তো তারা অপরাধগুলো করেছেন। তো এই যে উপদেষ্টাদের মধ্যে অনেকের সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন আছে, এমনকি যিনি এই প্রশ্নটি করেছেন তার সম্পর্কেও তো প্রশ্ন আছে। তো এখন মজার ব্যাপার হচ্ছে যে সরকার, মানুষকে আপনি অনবরত যদি ধোঁকাবাজির ভেতর থেকে রাষ্ট্র চালাতে চান, তাহলে মানুষ তো একসময় এটি বিশ্বাস করে না। সরকারের যারা দায়িত্বে আছেন, দৃশ্যমান অনেকগুলো ঘটনা আমরা দেখছি, আমাদের প্রধান উপদেষ্টা অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন, যেগুলো তার প্রতি মানুষের যে শ্রদ্ধার জায়গাটা, এটি অনেক প্রশ্ন তৈরি করেছে। আবার অন্য যারা আছেন তারা আর্থিক দিক থেকে অনেকের বিরুদ্ধে প্রশ্ন উঠছে, এমনকি শিল্পকলার একজন ডিজি, আপনার খেয়াল আছে, সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি পদত্যাগ পর্যন্ত করেছেন। তদন্ত কি হয়েছে? তদন্ত হয়নি, কারণ ওই যে বললাম, আইনের শাসনের বদলে রাষ্ট্র পরিচালিত হচ্ছে এখন পর্যন্ত শাসকের আইনে। আমরা চাই এখন পর্যন্ত তারা যদি সেই ধরনের কোনো কাজ করে থাকেন যেটা তাদের নিরাপদ যাত্রার জন্য ক্রমশই অপরিহার্য হয়ে পড়ছে, যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে সেই ধরনের অপকর্ম থেকে তারা যেন নিজেদেরকে বিরত রাখেন। ফারুক ভাই, উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন কোনো উপদেষ্টার সেফ এক্সিটের প্রয়োজন নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসিফ নজরুল নিজেরটা বলতে পারেন, কিন্তু অন্য কারোর সেফ এক্সিটের প্রয়োজন নেই, সেটি কি বলতে পারেন কিনা? আরেকটা হচ্ছে যে নাহিদ ইসলামের একটা বিশদ ব্যাখ্যা আশা করেন কিনা এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। দেখুন, শরীফ ভাই সব কিছুই তুলে ধরেছেন। প্রথমত হচ্ছে এই যে অ্যাডভাইজারি কাউন্সিল বা উপদেষ্টা পরিষদ, এটা গঠন নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। ইভেন নাহিদ ইসলাম বা তার যে পার্টি, নাগরিক পার্টি, তারাও কিন্তু একসময় অস্বীকার করেছে যে এই উপদেষ্টা পরিষদ কিভাবে গঠন হয়েছে, কারা কিভাবে আসছে আমরা জানি না। তো তার এই বক্তব্যের পরে গত পরশুদিন সম্ভবত একটি পত্রিকায় আমি দেখলাম যে এই উপদেষ্টা পরিষদ গঠনে জাতীয় নাগরিক পার্টির যে প্ল্যাটফর্ম ছিল আগে, জাতীয় নাগরিক কমিটি, ওই কমিটি থেকে 6 সদস্যের একটা সমন্বয়ক কমিটি তারা করেছিল। ওই 6 জনেই মূলত এই উপদেষ্টা পরিষদের যে নাম, এই নামগুলো তারা চুজ করেছে। তার মানে কার্যত পক্ষে এটা পরিষ্কার যে এটা নাগরিক পার্টির পছন্দেই এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের যারা অ্যাডভাইজার তারা আসছেন। এখন আসেন, নাহিদ যে বক্তব্যটা দিয়েছে যে এক প্রকারের হাড়ি ভেঙে দেওয়ার একটা হুমকি, তো এই হুমকিটা তিনি কেন এখন দিলেন? তিনি কিন্তু এই সরকারের একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন টানা 8-9 মাস। এই 8-9 মাসে তার কি কাছে মনে হয় নাই যে আমার চোখের সামনে আমার সহকর্মীরা নানান অনৈতিক বেআইনি কাজে জড়িয়ে পড়ছেন, দুর্নীতি করছেন, এটা আমার নৈতিকতার জায়গা থেকে জনগণের সামনে প্রকাশ করা উচিত? তার কি এই বোধ তখন জাগ্রত হয় নাই?
বিকজ সে কিন্তু জনগণের সামনে কমিটমেন্ট করে গেছে যে আমি ছাত্র জনতার প্রতিনিধি হিসাবে এই সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি। তার মানে যে ছাত্র জনতার প্রতিনিধি হিসাবে এই সরকারে অন্তর্ভুক্ত হয়েছে তার একটা নৈতিক জায়গা থেকে এই জিনিসটা তখনই প্রকাশ করা দরকার ছিল। এখন আসেন কেন দীর্ঘ 1 বছর পরে তিনি হঠাৎ করে এরকম একটি বিস্ফোরক মন্তব্য জনগণের সামনে হাজির করেন? আমার দুটো বিষয় তার এই বক্তব্যের মাধ্যমে আমি অ্যানালাইসিস করে খুঁজে পেয়েছি। নাম্বার 1, শুরুর দিকে এই সরকার সত্যিকার অর্থেই এনসিপির সরকারে পরিণত ছিল, অর্থাৎ এনসিপি যা বলতো তারা সরকার তাই করতো। এক কথায় নাগরিক পার্টি যা বলতো সরকার সেভাবেই দেশ চালাতো। তো এখন সরকার অনেকটাই নাগরিক পার্টির কথাকে বাইপাস করে তারা তাদের নিজেদের যে স্বকীয়তা এবং রাজনৈতিক পরিস্থিতি সবকিছু বিবেচনা করে তারা একটা নির্বাচনমুখী মুভ নিয়েছে। তারা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করছে। তো যখনই তারা নাগরিক পার্টির কথা শুনছে না বা নাগরিক পার্টিকে খুব একটা প্রাধান্য দিচ্ছে না, তারা নির্বাচনমুখী, ঠিক তখনই নাগরিক পার্টির নেতাদের মাথা আউড়াই গেছে, এক প্রকার গন্ডগোল বলা যায়। সেই জায়গা থেকে নাহিদ ইসলামের এই বক্তব্য আমি মনে করি ওয়ান কাইন্ড অফ থ্রেট এই সরকারকে থ্রেটিং করছে যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমাদের গোমর ফাঁস করে দিব। তার ভাই সরকারের গোমর ফাঁস হলে তো তোমাদেরও গোমর ফাঁস হবে, বিকজ তোমরাই তো সরকারের পার্ট। তোমাদের 2 জন অ্যাডভাইজার এখন সরকারের অন্তর্ভুক্ত, সরকারের 2 জন গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার। তার মানে তোমাদের নিজেদেরই গোমর ফাঁস হবে। তো আমরা তো চাই গোমর ফাঁস হোক, কিন্তু তোমরা গোমর ফাঁস করবা কিনা এটা তো একটা বড় কোয়েশ্চেন। দেখেন এই বক্তব্য দেওয়ার প্রায় 8-10 দিন হয়ে গেল, এখন পর্যন্ত মিডিয়া বা জনগণের সামনে তারা কিন্তু বলে নাই। এখন আসেন 2 নম্বর যে বিষয়, 2 নম্বর বিষয়টি, নাহিদ এখন একটা পলিটিক্যাল পার্টির প্রধান এবং তার কমিটমেন্ট কি যে আমি জনগণের সামনে জনগণের কল্যাণে রাজনীতি করার জন্য রাজনীতির মাঠে আসছি এবং আমরা নতুন বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছি। পুরাতন বন্দোবস্ত কি? প্রতারণার বন্দোবস্ত। পুরাতন বন্দোবস্ত কি? জনগণের সাথে ধোঁকাবাজির বন্দোবস্ত, মুখে এক বাস্তবে আরেক। এটা তো পুরাতন বন্দোবস্ত নাকি শরীফ ভাই? তাদের বক্তব্য অনুযায়ী। আর তাদের নতুন বন্দোবস্ত কি? যে আমরা মুখে যা বলি বাস্তবে তা করি, জনগণের কল্যাণে আমরা কাজ করি, আমরা প্রতারণা ধোঁকাবাজি এগুলোতে নাই। এটা কিন্তু নাহিদের বক্তব্য। এখন আসেন নাহিদের ওই যে বক্তব্যটা, হাটে হাড়ি ভেঙে দেওয়া বা এই যে অনৈতিক কাজে যারা জড়িত দুর্নীতিবাজ যে সকল উপদেষ্টা তাদের গোমর ফাঁস করে দেওয়ার যে একটা বক্তব্য, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে নাহিদের উচিত হবে কাল বিলম্ব না করে ওই উপদেষ্টাদের নাম জনগণের সামনে প্রকাশ করা। এখন নাহিদ যদি এটা করতে না পারে বা না করে, তাহলে এই যে আওয়ামী রাজনীতি, দীর্ঘ 15 বছর আওয়ামী রাজনীতি কি? ওই পুরাতন বন্দোবস্তের রাজনীতি, প্রতারণার রাজনীতি, ধোঁকাবাজির রাজনীতি আর নাহিদের রাজনীতি, কোনো তফাৎ থাকবে না, কোনো ফারাক থাকবে না নাহিদের বক্তব্য অনুযায়ী। আমি কিন্তু আমার জায়গা থেকে বলছি না, নাহিদের এই বক্তব্যকে জাস্ট আমি অ্যানালাইসিস করে তার বক্তব্যের উপরেই 2টো পয়েন্ট আমি দিলাম। নাহিদের উচিত হবে সে যদি সত্যিকার অর্থে নতুন বন্দোবস্তের রাজনীতি জনগণের সামনে হাজির করার রাজনীতিটা করে থাকে, তাহলে কাল বিলম্ব না করে কোন কোন উপদেষ্টা কোন কোন বেআইনি অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে, কত টাকা দুর্নীতি করেছে, কিভাবে দুর্নীতির সাথে ইনভলভ, এটা জনগণের সামনে প্রকাশ করা, জনগণকে অ্যাওয়ার করা, জনগণকে সচেতন করা, এটা নাহিদের নৈতিক দায়িত্ব। নৈতিক এবং রাজনৈতিক জায়গা থেকে তো দায়বদ্ধতার একটা জায়গা আছেই। এখন নাহিদ এটা করবে কি না, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। এই প্রশ্নটা আজকে বাংলা ভিশনের মাধ্যমে আমি নাহিদের কাছে রাখলাম, তার পার্টির কাছে রাখলাম। তার পার্টি সত্যিকার অর্থে জনগণের কল্যাণে নতুন বন্দোবস্তের রাজনীতি করে কিনা, নাকি তারা ওই পুরাতন আওয়ামী সিলসিলার যে রাজনীতি, আওয়ামী যে বয়ান, আওয়ামী যে প্র্যাকটিস, রাজনৈতিক যে প্র্যাকটিস, ওই প্র্যাকটিসের চর্চা তারা করে। এটা নাহিদ আগামী 2-1 দিনের মধ্যে যদি তার বক্তব্য ক্লিয়ার করে তাহলে দেশ ও জাতির উপকার হয়। এটা আমি এই বক্তব্যটা তার কাছেই থ্রো করলাম। এখন আমরা জানি না আসলে নাহিদ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি উত্তর দেয়। তবে আমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার, যদি সত্যিকার অর্থে তারা জনগণের কল্যাণে রাজনীতি করে থাকতো তাহলে নাহিদ কাল বিলম্ব না করে যেদিন এই মন্তব্য করেছে ওই দিনেই প্রকাশ করে দিত যে অমুক অমুক উপদেষ্টা, এই যে দেখেন অমুক অমুক বেআইনি অন্যায় কাজের সাথে জড়িত। এবার আসেন, এই যে তারা একটা হুমকি দিল, এটা একটা কি বলবো এটাকে, এটা ওই শব্দ রয়েছে যে একটা অন্ধকারে ঢিল ছুঁড়ে মারা। এখন অন্যান্য উপদেষ্টারা যদি বেআইনি অনৈতিকভাবে সুযোগ সুবিধা নিয়ে থাকে, তারা যে নেয় নাই তার কিন্তু সেটা কিন্তু ঠিক না। তারাও কিন্তু কম সুযোগ সুবিধা নিচ্ছে না। এমনকি আমরা দেখলাম গত 3 দিন আগে নাগরিক পার্টির 2 জন নেতাকে 2টো টেলিভিশন দিয়ে দেওয়া হলো। তারা কারা? তারা সামান্য রিপোর্টার। রিপোর্টার থেকে টিভির মালিক। হাউ ফানি! চিন্তা করেন, ওই রিপোর্টারকে জিজ্ঞেস করা হলো যে ভাই আপনি যে টিভির মালিক হলেন, টেলিভিশনের, তো টেলিভিশন চালাবেন কিভাবে? এটা তো একটা বিশাল একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে অনেক লোকবলের প্রয়োজন, ফাইন্যান্সের প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন? বললো যে দেখেন আমাদের কাগজপত্র এখনো সম্পূর্ণরূপে আমরা
তৈরি করতে পারি নাই, মানে কাগজপত্র আমাদের অসম্পূর্ণ, মানে এটা সবকিছু ঠিকঠাক করতে আমাদের 1 বছর সময় লাগবে। এখান থেকে আমার আরেকটা প্রশ্ন জাগলো যে যে প্রতিষ্ঠানের লাইসেন্স নিতে গিয়ে তারা কাগজপত্রই পূর্ণাঙ্গ করতে পারে নাই, কাগজপত্র অসম্পূর্ণ, তো এরকম একটা অবস্থায় তাদেরকে আগে কিভাবে লাইসেন্স দিল? এটা কি অনৈতিক কাজ নয়? বলেন আপনি। তার মানে এখানে অ্যাবসলিউট পাওয়ার ব্যবহার করে তাদেরকে দেওয়া হয়েছে। তো একজন রিপোর্টার কি লাইসেন্স পেতে পারে না? না, অবশ্যই পেতে পারে, কিন্তু সেটা বিধান নিয়ম মেনেই পেতে পারে। কিন্তু ওই রিপোর্টার তো নিজেই বলেছেন, যিনি মালিক হয়েছেন, যে আমরা এখনো কাগজপত্র ঠিক করতে পারি নাই, মানে আমাদের কাগজ অসম্পূর্ণ, তিনি নিজেই বলেছেন। তাহলে যে প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে গিয়ে অসম্পূর্ণ কাগজপত্র বা ধরেন যে নিয়ম কানুন ঠিক মতো মানা হয় নাই, তার আগেই লাইসেন্স দিয়ে দেয়, এটাকে তো আমরা সঠিক কিংবা আইনি প্রক্রিয়া বলতে পারি না। একবারে ক্লিয়ার। তো সেই জায়গা থেকে আমাদের বক্তব্য হচ্ছে তারাও যে কম সুযোগ সুবিধা নিচ্ছে বিষয়টা এমন না, তারা বরঞ্চ আরো বেশি সুযোগ সুবিধা নিচ্ছে। শুধু বিএনপি জামাত বা অন্য দলগুলোকে ট্যাগিং করলে বা অন্য দলগুলোর দিকে আঙ্গুল তুললে সেই আঙ্গুল একসময় যে নিজের দিকে আসবে, এটা ওদের বোঝা উচিত। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে আমাদের একবারই বক্তব্য ক্লিয়ার, নারীদের উচিত হবে সত্যিকার অর্থে কোন কোন উপদেষ্টা অনৈতিক কাজের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, এই নামগুলো তিনি জনগণের সামনে প্রকাশ করুক, এটাই আমাদের আহ্বান। শরীফ ভাই, আজকে কিছুক্ষণ আগে গাজীপুরে বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন উপদেষ্টাদের কেউ কেউ কিছু দলের পক্ষে কাজ করছে এবং প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গতকালকে জামায়াতের পক্ষ থেকে তাদের সেক্রেটারি জেনারেল বলেছে উপদেষ্টাদের কয়েকজন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে। তো এই যে মানে পাল্টি অভিযোগ, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা রাজনীতির জন্য শুভ নাকি মানে কোনো সতর্কবার্তা? ধন্যবাদ। বড় দুটো দলের দুইজন দ্বিতীয় শীর্ষ ব্যক্তি, আমি তাদের বক্তব্যগুলো খেয়াল করি, বেশ মজাও লাগে। এরা কখনো নাম বলে না, একটি বিশেষ দলের পক্ষে। আবার যখন ঐক্যমত্য কমিশনের বৈঠকে বসে তারা বলেন যে আমরা একেবারে ইস্পাতের মতন ইউনিটি আমাদের মধ্যে আছে, এবং সেখান থেকে বেরিয়ে আসার পরে এই কাজগুলো, এই বক্তব্যগুলো, পাল্টাপাল্টি বক্তব্যগুলো তারা দিয়ে থাকেন। স্বাভাবিক সময়ে এই ধরনের কথা এক ধরনের ইম্প্যাক্ট আছে। সামনে যেহেতু নির্বাচন এবং এই সরকারটা নির্বাচন পরিচালনা করবে, সুতরাং তখন কোনো একটা সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, পক্ষপাতিত্বের অভিযোগ, এগুলো খুবই সিগনিফিক্যান্ট। কারণ এর ভেতর থেকে নির্বাচনের পরে আপনি প্রশ্ন তোলার অনেকগুলো উইন্ডো আপনি ওপেন করে দিচ্ছেন। সরকারের যে ক্রিটিকগুলো আমি করি, তার মধ্যে একটা বড় ক্রিটিক হচ্ছে সরকার নিরপেক্ষতা বজিয়ে রাখতে পারেনি। একটা দেশের বড় দল কোনটা এটি নির্ধারণ করবে জনগণ। কিন্তু দুই পক্ষ যখন মানে অভিযোগ করে তখন তো বুঝতে হবে যে সরকার সঠিক জায়গায় আছে না। এর ভেতরে, সরকারের ভেতরে আপনি সিদ্ধান্ত নিতে গেলে কারো না কারো সরকারের ভেতরে যারা আছেন নিশ্চয়ই তারা কোনো না কোনো দলের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং এই নেতারা সেই তথ্যটা জানেন বলেই অভিযোগটা করছেন। আমি ওই কারণে শুরুতেই বললাম যে অভিযোগগুলো এসেছে বড় দুটো দল, যারা এই সরকারের একটা বড় স্টেক হোল্ডার বলা যায়, গণ অভ্যুত্থানের বড় স্টেক হোল্ডার বলা যায়, এবং তাদের কাছে প্রচুর তথ্য আছে। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন দল ছোট কোন দল বড় এটি ঠিক করবে পাবলিক, সরকার না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার সেই কাজগুলো করছে। আপনি যখন আমেরিকায় যাবেন তখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এই তিনটি দল থেকে আমি প্রতিনিধি নিয়ে যাব। তার মানে আপনি পাবলিককে মেসেজটা দিচ্ছেন যে এই তিনটা দলই হচ্ছে বড় দল, এই তিনটা দলই হচ্ছে তাদের ইনফ্লুয়েন্সটা বেশি, সেই কারণে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। নিবন্ধনহীন দলও তো ছিল, তার মধ্যে ছিল। তো এই জায়গাটায় সরকারের এই বিষয়গুলোকে আমি মনে করি যে সরকার কাজটা খুব অন্যায় করছে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার সরকারকে অথবা তার অনেক বিষয়ে ক্রিটিক করার পরেও আমরা দেখতে পাই যে সেই জায়গা থেকে সরকার দূরে সরে যায় না। এবং খেয়াল করে দেখেন, সেপ্টেম্বর মাসে গণ অধিকার পরিষদের সমাবেশে যখন হামলা হলো, নুরুল হক নূরকে আমি মনে করি যে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণটা করা হয়েছিল। এবং তারপরে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলো ওই ইস্যুতে, কিন্তু যিনি আক্রান্ত হলেন, যে দলের উপরে হামলাটা হলো, তাদের কেউ ডাকলেন না। প্রথম দফায় তিনটি দলের সাথে বৈঠক করলেন। এর ভেতর থেকে সরকার কিন্তু আপনাকে মেসেজটা দিচ্ছে যে এই তিনটি দলকে আমি প্রায়োরিটি দিই। তো এইটা কাজটা যদি আপনি অনবরত করতে থাকেন, তাহলে আপনার এত মানুষকে ঐক্যমত্যের কমিশনের বৈঠকে ডেকে এতগুলো স্যান্ডউইচ খরচ করার তো দরকার নেই। আপনি 3টা স্যান্ডউইচের দিয়েই তো শেষ করতে পারেন, আপনার সাশ্রয় হয়।
দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আপনি দেখেন, আমি সরকারকে নানা সময় বলি যে ধোঁকাবাজ। কেন বলি? একটা সরকার ফেসবুক দেখে রাষ্ট্র পরিচালনা করে। যখন পাবলিকের মধ্যে কোনো ঘটনায় রিপারকেশন হয় তখন একটা সিদ্ধান্ত গ্রহণ করে। গত বছরের আগস্ট মাসে যখন আলোচনা এলো যে ডিসি নিয়োগে দুর্নীতি করা হয়েছে, সরকার তাৎক্ষণিকভাবে একটা সেপ্টেম্বরে গিয়ে একটা তদন্ত কমিশন করলো। সেই তদন্ত কমিশনকে সময় দেওয়া হয়েছিল 15 দিন। এখন পর্যন্ত তার তদন্ত রিপোর্ট বের হয়নি। আব্দুল হামিদ যখন দেশের বাইরে চলে যান, তাৎক্ষণিকভাবে একটা তদন্ত কমিশন করা হয়েছিল, সময় দেওয়া হয়েছিল 15 দিন। 4 জন উপদেষ্টা ছিলেন সেই কমিটিতে, এখন পর্যন্ত সেই রিপোর্ট বের হয়নি। সেপ্টেম্বর মাসে নুরুল হকের উপরে যখন আক্রমণ হয়, তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল 15 দিনের জন্য, এখন পর্যন্ত তার রিপোর্ট বের হয়নি। এখনো চলছে সাক্ষ্য। অর্থাৎ আমার অতীতের অভিজ্ঞতা বলে, কেন আপনার নগদের যে 130 কোটি টাকার দুর্নীতির যে খবরটি এলো এবং একজন উপদেষ্টার পিএস এর স্ত্রীকে 1,35,000 টাকা দিয়ে বেতনে চাকরি দেওয়ার অভিযোগটি এলো, তারপরেও কিন্তু তদন্ত কমিটি হয়েছিল, রিপোর্ট প্রকাশিত হয়নি। তার অর্থ দেখছি আমি যে সরকার যখন রাস্তায় কোনো ঘটনা দেখে তাৎক্ষণিকভাবে কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু এই সরকারের কাছে কি আমাদের এই প্রত্যাশাটা ছিল? এই প্রত্যাশা আমাদের ছিল না। আমাদের যেটা চাওয়া ছিল যে আমরা অতীতের যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতায় জনপ্রত্যাশা পূরণের জন্য কতগুলো পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সরকার, এই যে দুটো বড় দল, তাদের অনেক সময় চাপের কারণে, তাদেরকে খুশি করার জন্য সরকারের প্রধানতম একটা বড় কাজ হচ্ছে বিএনপি এবং জামাতকে খুশি করা, এবং সেই খুশি করার জন্য কতগুলো পদক্ষেপ গ্রহণ করছে। এবং এটি করতে গিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের যে জনশক্তি এবং যে দলগুলো আছে তাদের মধ্যে যে বিভাজন তৈরি করছে, এবং এই যে পাল্টাপাল্টি অভিযোগগুলো, এই অভিযোগগুলোর ফলে এর সাথে সরকারের একটি অংশ দায়ী। আমি সবসময় বলি, আমাদের প্রেস উইং, তাদের যে ভূমিকা, তাদের কখনো কখনো যে ঔদ্ধত্য, এই যে আমেরিকায় যাওয়ার পরে আপনার খেয়াল আছে, একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন যে আপনাদের 3 জনকে, পুরো টিমকে কেন আসতে হবে, তাৎক্ষণিকভাবে একজনকে হুমকি দিয়ে বললেন যে আপনাকে 1 বছর আগেই কালো তালিকাভুক্ত করা উচিত ছিল। অর্থাৎ প্রশ্ন করলে আপনাকে কালো তালিকাভুক্ত করতে হবে। আপনি যদি প্রশ্ন করেন, যে প্রশ্নটা আমি পছন্দ করি না সেটি নিয়ে কথা বললে আপনাকে কালো তালিকাভুক্ত করা উচিত ছিল। কিন্তু দেশের পয়সা খরচ করে এই কাজটি করা উচিত হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগটা করেছেন, এই অভিযোগটার মধ্যে সত্যতা আছে। আবার জামাতের মহাসচিব যিনি অভিযোগটা করেছেন, তার মধ্যেও সত্যতা আছে। সরকারের এখন যেটা করণীয়, দুটো সত্যতাকে সামনে রেখে আগামীতে নির্বাচনকালীন সময়ে তাদের যে দায়িত্বগুলো, এই দায়িত্ব যেন তারা জনগণের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে, তাদের কোনো দলকে খুশি করা না, তাদেরকে খুশি করতে হবে জনগণকে। সেই কাজটি যদি না করেন, নির্বাচনকে ঘিরে যত ধরনের প্রস্তুতিগুলো, প্রত্যেকটি জায়গায় নতুন নতুন করে প্রশ্ন উঠবে। কিন্তু তাদের এক ধরনের প্রবণতা হচ্ছে যে কোনো সমালোচনা আমরা কেয়ার করি না, যে প্রবণতাগুলো আমরা শেখ হাসিনার মধ্যে দেখতাম। এবং আমি দেখি শেখ হাসিনাকে, আমি তো ফ্যাসিস্ট বলি, আমি এই 1.5 বছরে, এই 1 বছরে আমি অনেকগুলো ছোট ছোট শেখ হাসিনাকে বড় হতে দেখছি। ধন্যবাদ আপনাকে। ফারুক ভাই, আপনার কাছে আসছি। আর একটি প্রসঙ্গ, সেটা হচ্ছে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে, কিন্তু সময় নিয়ে একটা অনৈক্য দেখা যাচ্ছে। আপনার কেউ চাচ্ছে নির্বাচনের দিন গণভোট, আবার কেউ বা তার আগেই চাচ্ছে। তো দুটো নির্বাচন কি মানে আলাদা আলাদা করা সম্ভব এই কয়েক মাসের মধ্যে? ধন্যবাদ আপনাকে। নাগরিক পার্টি কি, আমি নিজেও জাতীয় ঐক্যমত্য কমিশনে গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসাবে আমি মিটিংগুলোতে অংশগ্রহণ করি। তো শরীফ ভাইয়ের একটা মন্তব্যের সাথে একবারে আমি একটু বলি। জাস্ট শরীফ ভাই যে বিষয়টা তুলে নিয়ে আসছেন, একবারেই মানে আমার সাথে আজকে একবারে শতভাগ মিলে যাচ্ছে আর কি। দেখেন, এই সরকারকে আসলে নিরপেক্ষ সরকার বলার কোনো সুযোগ নেই। সরকার তো নিরপেক্ষ না। যে সরকার শুরু থেকেই নিরপেক্ষ না, নিউট্রাল কোনো গভর্নমেন্ট না, এই সরকারের কাছ থেকে আমি যদি বলি সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, এটা তো বলাটা একটা মানে অবান্তর একটা প্রশ্নের মতো মানে আমার কাছে লাগে। নিরপেক্ষ যদি না মনে করেন তাহলে সরকার নিরপেক্ষ না, তো তাহলে নির্বাচন সরকার অবশ্যই জাতীয় নাগরিক পার্টি সরকার, একবার পরিষ্কার। এই সরকারকে নিরপেক্ষ বলার সুযোগ নেই। এরপরে সরকারের যে নেচার, যে বৈশিষ্ট্য, যে ক্যারেক্টার, সেটা হচ্ছে সরকারের খুশি করার একটা নেচার নিজেদের মধ্যে তারা গ্রো করেছে। যে বিএনপিকে খুশি করতে হবে, বিএনপি চাপ দিলে, জামাত চাপ দিলে জামাতকে খুশি করতে হবে। তার মানে
সরকার একটা নির্দিষ্ট দলের হয়ে এখন খুশি করার সরকারে পরিণত হয়েছেন। আমি চাপ দিলে আবার আমার দিকেও কিছুটা ঝুঁকে পড়ার চেষ্টা করে যে না ঠিক আছে ওরা চাপ দিচ্ছে ঠান্ডা করো। মানে এই যে খুশি করার একটা প্রবণতা ফেসবুক দেখে, ফেসবুকের আপনার সেন্টিমেন্ট দেখে, এটা আসলে কোনোভাবেই মানে ভালো কিছু জনগণের জন্য বই আনে না। এবার আসেন এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের একবারে চূড়ান্ত পর্যায়ে আমরা আগামী 15 তারিখ স্বাক্ষর করার দিনক্ষণ তারা ঠিক করেছেন। এখন প্রবলেমটা দেখেন, আমরা দীর্ঘ প্রায় 1.5-2 মাস পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে 84টা প্রপোজালে বা প্রস্তাবে আমরা এখন মোটামুটি একটা জায়গায় আসছি। এই 84টা প্রস্তাবের মধ্যে কিছু কিছু প্রস্তাবে বিএনপি, জামাত বা অন্যান্য অনেক দলেরই নোট অফ ডিসেন্ট রয়েছে, আর বাকিগুলোতে মোটামুটি ওভারঅল একটা ঐক্যমত্য আমাদের হয়েছে। এখন প্রবলেমটা এই যে গণভোটের বিষয়ে কিন্তু আমরা সবাই এক, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দল গণভোটের প্রশ্নে একমত। কিন্তু গণভোটের প্রক্রিয়াটা কি হবে, গণভোটের সিস্টেমটা কি হবে, পদ্ধতিটা কি হবে, এটা নিয়ে ভিন্ন মত আছে। কেউ চাই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে, বিএনপি বা দু একটা দল চাই একই দিনে। আমাদের বক্তব্যটা হচ্ছে যদি একই দিনেই হয় আমাদের খুব একটা আপত্তি নেই, তবে একটা জায়গায় জাতীয় ঐক্যমত্য কমিশন একটা বড় ধরনের মানে কি বলবো একটা ব্লান্ডার সিচুয়েশন ক্রিয়েট করার দিকে তারা এগিয়ে যাচ্ছেন। যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তারা এই গণভোটকে একটা ব্যালটে 2টো প্রশ্ন রাখার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত 3টা গণভোট হয়েছে, 77, 85, 91। এই 3টা গণভোটের যে ফরম্যাট, যে পদ্ধতি, এটা আমরা সবাই জানি। গণভোট অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ কোয়েশ্চেন মার্ক, মানে আপনি জনগণের কাছে মতামত নিতে চাচ্ছেন একটা নির্দিষ্ট প্রশ্নের উপরে, যে এই প্রশ্নে আপনি কি একমত না দ্বিমত, মানে ইয়েস অর নো, হ্যাঁ না না, দ্যাট ইজ রেফারেন্ডাম। এখন আপনি যখন এই ব্যালটে 2টো প্রশ্ন রাখবেন, এখানে কি প্রবলেমটা তৈরি হবে আমি একটু আপনাকে বলি। যেমন ধরেন তারা বলছে যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছেন এটাতে একটা প্রশ্ন, আর যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট এই বিষয়গুলোতে আরেকটা প্রশ্ন। এখন ধরেন 9টা বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট, জামাতের 7টা বিষয়ে নোট অফ ডিসেন্ট, গণ অধিকারের 5টা বিষয়ে নোট অফ ডিসেন্ট। এখন যখন বিএনপির একজন সমর্থক বা ভোটার ওর হাতে ব্যালটটা যাবে, ও কিন্তু ওই 9টা বিষয়ের উপরে ইয়েস ভোট দিবে। যখন ওই একই ব্যালট জামাতের সমর্থক যিনি ভোটার তার হাতে যাবে, সে এখন ওই 9টা বিষয়ে হ্যাঁ দিবে না না দিবে, মানে সে তো 9টার পক্ষেও না বিপক্ষেও না, কারণ সে 7টার পক্ষে 9টার পক্ষে না। তার মানে এখানে একটা বড় ধরনের ব্লেন্ডার তৈরি হবে। তো এই জিনিসটা আসলে কতটুকু বৈজ্ঞানিক পদ্ধতিতে অ্যানালাইসিস করে জাতীয় ঐক্যমত্য কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আই ডোন্ট নো। তাদের এই বিষয়ে আরও পরিপক্কভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে আসা উচিত ছিল। আমরা এখনো প্রপোজালটা পাই নাই, খুব সম্ভবত আজকে রাতে বা কালকের মধ্যে আমাদের কাছে চূড়ান্ত কপিটা পাঠাবে। তো এটা পেলে আমরা আসলে তারপরে আরো ভালোভাবে মন্তব্য করতে পারবো। তো এখানে আমার একটা মানে হযবরল একটা অবস্থা আমার মনে হচ্ছে। তা আমরা তো আসলে এরকম চাই না, আমরা চাই জুলাই যে জাতীয় সনদ এটা আসলে সত্যিকার অর্থে দেশ ও জাতির কল্যাণে ভালো ভূমিকা নিয়ে আসবে। এই জন্য আমরা এটার আইনি ভিত্তি চেয়েছি এবং জুলাই সনদ অনুযায়ী যাতে আগামী নির্বাচন হয় এ বিষয়ে আমার দলীয় পজিশন রয়েছে। আমরা চাই এটার আলোকে যাতে আগামীতে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা আমরা শুরু করেছি এই যাত্রা যাতে পরিপূর্ণভাবে আমরা এটাকে একটা সফলতার দিকে এগিয়ে নিতে পারি। কিন্তু আমি জানি না আসলে আপনার কাছে আসছি, সেটা হচ্ছে গণভোট নিয়ে আমরা আলোচনা করছি। গণভোটে আপনার জাতীয় নির্বাচনে তো মার্কা থাকে, সেটা দেখে যারা অক্ষর জ্ঞান সম্পন্ন না তারা বুঝতে পারে এটা অমুকের মার্কা বা অমুকেই প্রার্থী। কিন্তু গণভোটের যে বিষয়টা সেটা ওই যারা অক্ষর জ্ঞান সম্পন্ন না তাদের মতামত আসলে কতটা প্রতিফলিত হবে, তারা বা কতটুকু বুঝে বিষয়গুলো? প্রথমত এই সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে তার দৃষ্টিভঙ্গির মধ্যে প্রান্তিক মানুষের ভাবনাটার অনেক অনুপস্থিতি আমি দেখি। তারা যে সমস্ত এজেন্ডাগুলো নিয়ে কথা বলছে এই এজেন্ডার মধ্যে ওই যে অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের অথবা নিরক্ষর মানুষের ভাবনার কোনো প্রতিফলন নেই। যে প্রক্রিয়া বা পদ্ধতিতে গণভোটের দিকে যাওয়া হচ্ছে আমি মনে করি দেখতে পাচ্ছি পুরো প্রক্রিয়াটাই একটা তালগোল পাকিয়ে ফেলার আয়োজন করা হচ্ছে। এদের একটা বড় অংশ ইউরোপের শিক্ষায় শিক্ষিত, আমেরিকার ভাবাদর্শে পরিচালিত, এবং তার চূড়ান্ত পরিণতি উদাহরণ হচ্ছে আপনি যখন প্রস্তাবনাগুলো নিয়ে আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করে আসলেন, তার অর্থ হচ্ছে যে এর পেছনে দেশ এবং দেশের রাজনীতির থেকে বাইরের রাজনীতির একটা প্রভাব আছে। সুতরাং বাইরের রাজনীতির প্রভাব
যেখানে আছে তাদের যে ভাবনাগুলো আছে তাদের ভাবনাগুলো আমার ওই যে গ্রামের গরিব মানুষ লেখাপড়া না জানা মানুষের ভাবনার সাথে তাদের মিলবে না। যে পদ্ধতির দিকে আপনি যাচ্ছেন পুরো প্রক্রিয়াটা জাতীয় নির্বাচনটাকেও আপনি একটা শঙ্কার মধ্যে সংকটের মধ্যে ফেলে দিচ্ছেন। এই যে প্রশ্ন অনেকগুলো জিনিস একজন ভোটার পড়তে পারবে না, তাকে কেউকে না কেউকে সাহায্য করতে হবে পড়ে দেওয়ার জন্য। তো এর ভেতর থেকে ভোট কেন্দ্রে যে পরিস্থিতিটা তৈরি হবে, নির্বাচনের দিন ভোটের সময়টা যেভাবে বর্ধিত করতে হবে পুরো সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য, কারণ স্বাভাবিকভাবে যেভাবে ভোটটা দেওয়া হয়, আমি ব্যালটটা নিলাম, আমি ওই বন্ধনীর মধ্যে গেলাম, আমার পছন্দ মতো মার্কায় ভোট দিয়ে এসে ফেলে দিলাম। কিন্তু এই যে আয়োজনটা করতে হবে, এটা একটা মিনি কোচিং সেন্টার করতে হবে আপনার ওইখানে। একটা ভোট কেন্দ্রটাকে একটা মিনি কোচিং সেন্টার করতে হবে। এটা আপনি ম্যানেজ করবেন কিভাবে? আমাদের এখানে বসে যারা এই ভাবনাগুলো ভাবছে, আমি জানি না এই প্র্যাকটিক্যাল মাঠের ভোটের দিনের পরিবেশ সম্পর্কে তাদের ধারণা আছে কিনা। একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে আপনি যাচ্ছেন, কিন্তু সরকার অথবা সরকারের সাথে যারা কাজগুলো করছে তারা এখন পর্যন্ত এর প্রতিক্রিয়াটা বুঝতে পারছে না। ফারুক ভাই, আপনার কাছে আসছি। 15 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজার জুলাই সনদ স্বাক্ষরিত হবে, গণ অধিকার পরিষদ তা থেকে যোগ দিচ্ছে কিনা 1 মিনিটে শেষ করে দেবেন। হ্যাঁ, আমরা যোগ দিচ্ছি। আশা করি প্রত্যেকটি রাজনৈতিক দলেই যোগ দিবে। আসলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা আসলে যোগ দিচ্ছি। যদিও আমাদের মন মতো করে, বা আমাদের মন মতো না, অ্যাকচুয়ালি জনগণের যে প্রত্যাশা, যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আসলে তারা কতটুকু মানে এটা বাস্তবায়ন করতে পারবে বা কতটুকু আসলে এটা সেভাবে তারা এগিয়ে যেতে পারবে, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। যেটা আমাদের শরীফ ভাইও বললেন যে এই সরকার যদি মানে আরেক দেশের বা আরেক অঞ্চলের ভাবাদর্শে নিজেদেরকে বিলিয়ে দেয়, তাহলে তো যে দেশ ও জাতির কল্যাণে তারা সেভাবে ভূমিকা রাখতে পারবে না। তারপরেও যেহেতু দেশকে আমরা ভালোবাসি, দেশের প্রতি আমাদের মায়া মমতা ভালোবাসা আছে, আমরা চাই না দেশ অনিশ্চয়তার দিকে এগিয়ে যাক, দেশে একটা বড় ধরনের যে অরাজকতা তৈরি হোক। এই জন্যই আমরা মূলত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব এবং স্বাক্ষর করব। তবে কপিটা পাওয়ার পরে, মানে ফাইনাল কপি পাওয়ার পরে এই বিষয়ে আরও আসলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এখন পর্যন্ত আমাদের নীতিগত যে সিদ্ধান্ত, আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। ওনারা তালিকা চেয়েছেন, আমরা কারা কারা যাব, আমরা ইতিমধ্যে তালিকাও পাঠিয়েছি। তো দেখি আসলে কপিটা আসলে এ বিষয়ে বলা যাবে। তো যাই হোক, আমাদের বক্তব্য একটাই, দেশে ভালো কিছু ঘটুক, ভালো কিছু হোক। এখন পর্যন্ত আসলে সব কিছু যে ভালো তা বলা যাচ্ছে না। একটা অনিশ্চিত ঘনঘটা ইতিমধ্যে শুরু হয়েছে, একটা অনিশ্চয়তা কিন্তু রয়েছে। যে যাই বলি, আজকে দেখেন প্রধান উপদেষ্টা বারবার বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, বাট রাজনৈতিক দলগুলো কনফিডেন্স পাচ্ছে না, জনগণ মানে অবস্থা। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।